কোনো সাউন্ড হবে না। দেখো, তাপগতিবিদ্যা থেকে প্রথম টপিকস তাপীয় সমতা। কি লিখবা? লিখবা হচ্ছে তাপীয় সমতা। এখন লেখো, একাধিক বস্তু একাধিক বস্তু যদি তাপীয় একাধিক বস্তু যদি তাপীয় ভাবে একাধিক বস্তু যদি তাপীয় ভাবে সংযুক্ত থাকে সংযুক্ত থাকে এবং একাধিক বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে এবং তাদের মধ্যে চাপের কোনো আদান প্রদান না ঘটে, তাপের কোনো আদান প্রদান না ঘটে না ঘটে, তাহলে তাহলে বস্তুগুলো বস্তুগুলো তাপীয় সমতায় রয়েছে। একাধিক বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান না ঘটে, তাহলে বস্তুগুলো আমরা কি বলবো? তাপীয় সমতায় রয়েছে। এক্সাম্পল নেই আমরা। ধরে নাও, পি একটা বস্তু আছে, পি একটা বস্তু আছে, এটা পরস্পরের সাথে সংযুক্ত আছে এবং এদের মধ্যে কি তাপীয় আদান প্রদান না ঘটে। কি বললাম? দুটো, একটা বস্তু পি আছে, একটা বস্তু কিউ আছে, এদের মধ্যে তাপের কি হচ্ছে না, কোনো আদান প্রদান ঘটতেছে না। তার মধ্যে বস্তু, তার মানে হচ্ছে যে বস্তুটা সেম সমতায় আছে। এই যে সমতাটা আছে এটাকে আমরা বলছি তাপীয় সমতা। এখন দেখো, ধরে নাও এটা একটা বস্তু পি, এটা একটা বস্তু কিউ। আমরা বলতে পারি এর তাপ মনে করো 400 জুল, দেখে নাও এটা। আর এখানে তাপ আছে মনে করো 500 জুল। তাপের কি আদান প্রদান হবে? বলতেছে হবে। আচ্ছা, ওকে। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে তাপমাত্রা। ধরে নাও এটার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, এটার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে বলো তাপের আদান প্রদান আসলে হবে কোন দিকে? 500 থেকে 400 এটা বলবা, না 50 থেকে 40 এটা বলবো? না, তাপের যে আদান প্রদান আছে, তাপের যে আদান প্রদান, এটা কোনো একটা বস্তুর মধ্যে কি পরিমাণ তাপ আছে এর উপর নির্ভর করে না, নির্ভর করে তাপমাত্রার উপরে। কথাটা বলছো? কোনো দুইটা বস্তু, এদের মধ্যে যে তাপের আদান প্রদান হচ্ছে, আদান ক্ষমতা কখন হবে? সাপোজ ধরে নাও, নিউটন দিয়ে বোঝাই, এখানে 10 নিউটন আছে, এখানে 5 নিউটন আছে, ঠিক আছে? তো এক সময় এখানে নিউটন সংখ্যা বেশি, ওখানে নিউটন সংখ্যা কি কম আছে। তো এখানে 9 হবে, ওখানে কি হবে? 6 হবে। এখানে 8 হবে, ওখানে কি হবে? 7 হবে। এখানে 7.5 হবে, ওখানে কত হবে? 7.5 হবে। এটা কি বলছে? সমতা। যে দুইটা জায়গাকে ইকুয়ালি রাখতেছি। এখন এখানে আমরা কি বলতেছি, এখানে 400 জুল আছে, এখানে 500 জুল আছে, ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। বাট তাপের যে প্রবাহটা পি থেকে কিউ বলো বা কিউ থেকে পি বলো, এটা তাপের জুলের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তাপমাত্রার উপরে। তার মানে কোনো একটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হবে কি হবে না, এটা কি থেকে বুঝবো? তাপ থেকে বুঝবো আর তাপমাত্রা থেকে বুঝবো? তাপমাত্রা। তার মানে 50 এদিকে আছে, এদিকে 40 আছে, তো এটা 50 থেকে 40-এর দিকে যাবে। কনসেপ্ট ক্লিয়ার আমাদের? তাপীয় সমতা কি জিনিস, আর তাপমাত্রা কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে। ওকে, লেখা হয়েছে এটা? ওকে। এরপর লেখো তাপের শূন্যতম সূত্র। আহ, তাপগতিবিদ্যায় তাপগতিবিদ্যার বলো। বড় থেকে
ষোলো ডিগ্রি হবে তাপমাত্রা। কারণ ব্যালেন্স করতে হবে না, এখানে 50 আছে, এখানে কত আছে? 40। ব্যালেন্স কখন হবে? যখন এখানে 45 হবে, এখানে 45 হবে। তোমরা এখন অনেকে চিন্তা করতেছো যে এখানে 400 আছে, এখানে 500 আছে, সো এটা 450 হবে, এটা 450 হবে। এটা একটা কনসেপ্ট মাথায় আসতে পারে। আর একটা কনসেপ্ট কোনটা? তাপমাত্রাটা, যে 45 থেকে 50 থেকে 40, 45 45। তো আমরা সবসময় মাথায় কি রাখবো, যে এই যে তাপের আদান প্রদান হবে, এটা কিসের উপর নির্ভর করবে? তাপমাত্রার উপর নির্ভর করবে। দরকার করে লিখে নাও, তাপের প্রবাহ, তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। এটা লেখার পরে গিয়ে লিখবা যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র লেখো। দুটি বস্তু যদি দুইটি বস্তু যদি তৃতীয় কোন বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাপীয় সাম্যাবস্থায় থাকে। সাম্যাবস্থা বুঝছি না কি জিনিস আমরা। দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তু, তার মানে আগেরবার পি কিউ ছিল, এবার আমি নতুন একটা বস্তু আর নিয়ে আসবো। দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তবে প্রথম বস্তু প্রথম বস্তু দুটি পরস্পরের সাথে পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। তাপীয় সাম্য অবস্থায় থাকবে। একে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। একে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। কি বললাম বলতো? দুইটা বস্তু আছে, দুইটা বস্তুর জায়গায় আমি তৃতীয় একটা বস্তু নিয়ে আসবো এবং বলবো যে বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। প্রথম বস্তু দুইটা কিভাবে থাকবে? প্রথম বস্তু আমরা চিত্র করে ফেলি আমরা একবারে, তাহলে সুবিধা হচ্ছে। একটা বস্তু হচ্ছে পি, একটা বস্তু হচ্ছে কিউ। এখানে তৃতীয় একটা বস্তু নিচ্ছি, এই বস্তুটা মনে করো আর, যেটা আসলে পি আর কিউ এর সাথে সংযুক্ত আছে। আর আমি পি আর কিউ এর মধ্যে কোনো সংস্পর্শ রাখি নাই। পি আর কিউ সম্পূর্ণ কি আলাদা, পি আর কিউ সম্পূর্ণ কি আলাদা। তো এখানে বলতেছি যে পি আছে আলাদা, কিউ আছে আলাদা। এখানে তৃতীয় বস্তু আর নিয়ে আসে, এখানে টি এর মান কম বেশি, টেম্পারেচার কম বেশি হইতে পারে, টি এর টেম্পারেচার কম বেশি হইতে পারে, ধরে এটা 50, এটা কত? 40, আগের যে উদাহরণটা। তো এখানে আর একটা বস্তু স্থাপন করা হয়, তাহলে পি কিউ আর, এই তিনটা বস্তু পরস্পরের সাথে সাম্য অবস্থায় বিরাজ করবে। তাহলে কি তিনটার নাম মান কি হবে? ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। সাপোজ ধরে নাও এখানে ছিল মনে করো 10, এখানে ধরে নিলাম 6, এখানে ধরে নিলাম 4। এখন এই তিনটা যদি ইকুয়ালি ডিভাইড করতে চাই, এখন কত লাগবে বলো তো? বলো। বা আমরা একটু ফ্রাকশনে না যাই, এটা 5 দেই আমরা। কত আসতে হবে? 10, 6, 16, 21। তাহলে প্রত্যেকটা কি কি হচ্ছে? 7, 7, 7। এটি হচ্ছে তাপীয় শূন্যতম সূত্র, যেখানে কি বলতেছে প্রত্যেকটা বস্তু কি থাকবে? সাম্য অবস্থায় থাকবে। এখানে একটা কথা এই জন্য বলতেছে পি আর কিউ এর মধ্যে কোনো সংস্পর্শ নাই। তাহলে পি আর কিউ এর মধ্যে যে সংস্পর্শ নাই, তাহলে এটা তো সাম্য অবস্থায় থাকার কথা না। কিন্তু এখানে যদি তৃতীয়টা বস্তু অ্যাড করি, তাহলে ওই তৃতীয় বস্তুটা সাহায্য করে প্রথম পি বস্তু টি বস্তুর সাথে আর বস্তু, এই তিনটার কি ইকুইলিব্রিয়াম করে বা সাম্য অবস্থায় নিয়ে আসে। এটাই হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। মনে থাকবে? ওকে। এরপরে দেখো তাপমাত্রা। আমরা তো তাপমাত্রা কি জিনিস করছি, আমরা তাপমাত্রার সংজ্ঞাটা লিখবো। দেখো, প্রতিটি বস্তুর এমন একটি ধর্ম আছে, প্রতিটি বস্তুর
প্রতিটি বস্তুর এমন একটি ধর্ম আছে, প্রতিটি বস্তুর এমন একটি ধর্ম আছে যা অন্য একটি বস্তুর সঙ্গে সমান হলে, যা অন্য একটি বস্তুর সাথে সমান হলে, প্রতিটি বস্তুর এমন একটি ধর্ম আছে যা অন্য একটু বস্তুর মধ্যে সমান হলে বস্তু দুটি পরস্পরের সাথে তাকেও সাম্য অবস্থায় থাকে। বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে। এই ধর্ম, যে ধর্মের কথা বলতেছি আমি, এই ধর্মটাই হচ্ছে তাপমাত্রা। কি লিখছি বলতো আমরা? প্রতিটি বস্তুর এমন একটি ধর্ম আছে যা অন্য একটি বস্তুর সমান হলে বস্তুটি পরস্পরের সাথে কি করে, তাপীয় সাম্য অবস্থায় থাকে। ওই যে উদাহরণটা বললাম, পি আছে 45 ডিগ্রি, কিউ আছে 40 ডিগ্রি, দুটোর মধ্যে তাপীয় সমতা কখন হচ্ছে? যখন এটাও 45 হচ্ছে, ওইটাও কি হচ্ছে, 45 হচ্ছে। এই যে একটা 45 এর কনসেপ্টটা রেখে, যেখানে পি ছিল আমার 50, কিউ ছিল আমার 40, পরবর্তীতে এদের মধ্যে সাম্য অবস্থার সৃষ্টি করতেছে। যে কি করতেছে, কিউটাকে 45 করে দিচ্ছে, এই কিউটাকেও 45 করে দিচ্ছে। যে এই কাজটা করতেছে, 50টা 40, 40টা 50, মাঝামাঝি একটা অবস্থা নিয়ে যাচ্ছে এবং তাপীয় সাম্য অবস্থায় আনতেছে। কোথায় আনতেছে? তাপীয় সাম্যাবস্থায় আনতেছে। যে সাম্যাবস্থায় আনতেছে তাকে আমরা তাপমাত্রা বলতেছি। ঠিক আছে, সিম্পল কনসেপ্ট। আমি তোমাকে এক্সপ্লেন করতে চাই তাপমাত্রা কি জিনিস, আমি কিভাবে বোঝাবো। আমি তুমি দেখাতে পারবো না, এই যে এটা তাপমাত্রা, এই যেটা তাপমাত্রা, এটা তাপমাত্রা দেখাতে পারবো? দেখাতে পারতেছি না, তখন ওই জন্যই বলতেছি এটা ইনভিজিবল, এটা আমি দেখাইতে পারি না। পি একটা বস্তু আছে, ইউ একটা বস্তু আছে, এই বস্তু যে পাশাপাশি রাখি, সংস্পর্শে রাখি, এদের মধ্যে তাপের আদান প্রদান হয়। এবং 50 থাকলে 40 থাকলে 45, 45 হয়ে যাবে। কেউ একজন আছে ওখানে যে কাজটা করে দিচ্ছে, এটাকে ইকুইলিব্রিয়াম করে দিচ্ছে। যেই কাজটা করতেছে ওই পার্সনটাকে আমরা বলতেছি তাপমাত্রা। পার্সন না বলে আমরা ওটাকে বলা বলছি তাপমাত্রা। বোঝা গেছে তাপমাত্রা কি জানিস? ওকে। আচ্ছা, এরপরে তাপমাত্রা বুঝছি আমরা, তাপ বুঝছি আমরা, তাপ গতিবেগের প্রথম সূত্র বুঝছি। লাস্ট ক্লাসে আমি ডিসকাস করছিলাম তাপমাত্রার স্কেল। লিখে নাও, তাপমাত্রার স্কেল। যেহেতু আমি লাস্ট ক্লাসে বলছি, আজকে আমি বেশি কিছু বলবো না, জাস্ট ড্র করবো। লিখছো তাপমাত্রার স্কেলটা? হুম হুম। তাপমাত্রার স্কেল আমরা কি লিখবো বলো তো? তাপমাত্রার স্কেলে আমরা বলবো যে এখানে একটা স্কেল আছে, এটা মনে করো সেলসিয়াস স্কেল, লিখে নাও সেলসিয়াস। এখানে আরেকটা স্কেল আছে, এই স্কেলটার নাম দিচ্ছি কেলভিন। এখানে আরেকটা স্কেল আছে, যে স্কেলের নাম হচ্ছে ফারেনহাইট। আর লাস্ট ক্লাসে আমরা দেখছি যে প্রত্যেকটা স্কেলের একটা লোয়ার লিমিট থাকে, একটা আপার লিমিট থাকে। সো তুমি যেটা পানির ক্ষেত্রে চিন্তা করো, আমরা বলি যে এটা হচ্ছে, এই পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এই পয়েন্টটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলের সবচেয়ে লোয়ার পয়েন্ট হচ্ছে 273 কেলভিন, সবচেয়ে আপার পয়েন্টটা হচ্ছে 373 কেলভিন। ফারেনহাইটে গেলে আমরা বলবো এখানে লোয়ার লিমিটটা কত বলবো বলো তো? 32 ফারেনহাইট। আর সবচেয়ে আপার লিমিট যেটা আছে সেটাকে বলবো 212 ফারেনহাইট। এখন আমরা কি করবো, যেহেতু এটা স্কেল, সো আমরা এটা ভাগ করা শুরু করবো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে। ধরে নাও এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম, 100টা ভাগ করলাম। তাহলে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত 100টা ভাগ করলে ঘর কয়টা পাবো আমি? 100টা ঘর পাবো। কেলভিন স্কেলে কয়টা ঘর পাবো? 100টা ঘর পাবো। কিন্তু ফারেনহাইট স্কেলে কি 100টা ঘর পাবো? না, 232 হবে। চেক করে নাও। আচ্ছা, তার মানে দেখো, 0 থেকে 100 ডিগ্রির মধ্যে 100টা ভাগ আছে, 273 কেলভিন থেকে 373 কেলভিনের মধ্যে 100টা ভাগ আছে, 32 থেকে 212-র মধ্যে 180টা ভাগ আছে। তার মানে এখানে 100টা ভাগ আছে,
এখানে 100টা ভাগ আছে আর এখানে 180টা ভাগ আছে, যেটা আমাদের ক্যালকুলেশন ইকুয়েশন একটা ইম্প্যাক্ট ফেলবে। এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে এই যে স্কেল আছে এই স্কেলের যে কোনো একটা পয়েন্টে সেলসিয়াসের মান বের করব, ওই সেম পয়েন্টে কেলভিনের মান বের করব, এবং ওই সেম পয়েন্টে ফারেনহাইটের মান বের করব। যেখানে আমি এই পয়েন্টের মান বলতেছি সি, এই পয়েন্টের মানটা বলছি কে, এই পয়েন্টের মানটা বলতেছি এফ। তোমাদের বইয়ে দেখবে এইভাবে লেখা এক্স সি, এক্স কে, এক্স এফ। সো আমার মনে হয় এক্সট্রা দরকার নেই, আমার সি কে এফ লিখলেই হবে। তো লেখো, ড্র করো এটা, সি কে এফ, এবং ওই পয়েন্ট গুলো দিয়ে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাবো। বা আমরা এটাও বলতে পারি যে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রির মধ্যে এই পয়েন্টে, এই একটা পয়েন্টে সেলসিয়াসের মান কত হবে আমরা ওইটা বের করবো। ঠিক আছে, ড্র করা হয়েছে এটা। ওকে, ড্র করা যদি হয় তাহলে আমরা ইকুয়েশন দাঁড় করাই। ইকুয়েশন কি বলছিলাম? ফারেনহাইট স্কেলের সি, যেই পয়েন্টটার আমি আসলে মান বের করতে চাচ্ছি, মাইনাস ওই স্কেলের নিম্ন বিন্দু ডিভাইডেড বাই ওই স্কেলের উচ্চ বিন্দু বিয়োগ নিম্ন বিন্দু। ঠিক সেম ভাবে কেলভিন স্কেল, কেলভিন স্কেলের লোয়ার পয়েন্ট ডিভাইডেড বাই কেলভিন স্কেলের আপার পয়েন্ট মাইনাস কেলভিন স্কেলের লোয়ার পয়েন্ট। সেম ভাবে ফারেনহাইট স্কেল মাইনাস ফারেনহাইট স্কেলের লোয়ার পয়েন্ট ডিভাইডেড বাই ফারেনহাইট স্কেলের আপার পয়েন্ট, ফারেনহাইট স্কেলের লোয়ার পয়েন্ট। ক্যালকুলেশন গুলো পারবা? So আমি জাস্ট লিখে যাচ্ছি, তোমরা দেখো। ঠিক আছে না? এই পর্যন্ত জানি না আমরা এগুলো? তো তোমরা জানো, এই পর্যন্ত সব জানো। আচ্ছা, সো এখান থেকে আমরা আলাদা আলাদা ফর্মুলা বের করে রাখতে পারি। c/5 ইকুয়াল টু k মাইনাস 273/5। সো 5 5 কাটা, c ইকুয়াল টু k মাইনাস 273। ওকে, এটার সাথে আমরা এখন কেলভিনের সাথে ফারেনহাইট নেই। k মাইনাস 273/5 ফারেনহাইট মাইনাস 32/9। ঠিক সেম ভাবে সেলসিয়াসের সাথে যদি ফারেনহাইট করি, c/5 f মাইনাস 32/9 লিখে নাও, আলাদা করে লিখে নাও। আচ্ছা, এখান থেকে আমরা এটা বলতে পারি না k হচ্ছে c+273। তার মানে সেলসিয়াস স্কেলের মানের সাথে 273 যোগ করলে এটা কেলভিন স্কেলের মানের সমান হয়। এটা আমরা অনেক সময় ম্যাথমেটিক্স যখন পড়বো তখন এটা আমার লাগবে। যে কোথাও যদি দেখবো যে সেলসিয়াসের মানকে আমি কি কেলভিনে কনভার্ট করতে বলতেছে, আমি কি করব? সেলসিয়াসের মানের সাথে 273 যোগ করে কেলভিনে কনভার্ট করব, এটাকে বলা হয় পরিবর্তন। আমরা ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন শিখছি না? ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন, এটা আসলে কনভার্সন একটা। সে ছিল সেলসিয়াসে, আমি কনভার্ট করলাম ফারেনহাইটে। এখন এখানটা প্রবলেম আছে। তোমরা যখন ফিজিক্সের ম্যাথ করা শুরু করবা, এক জায়গায় দেখবা যে 1 কেলভিন ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস লেখা রাখছে। এই জিনিসটা একটা জায়গায় দেখতে পাবা। আবার অনেক জায়গায় দেখবা এই জিনিসটা, যে কেলভিন, যখন আমি কেলভিনকে কনভার্ট করতে চাচ্ছি তাহলে সেলসিয়াসের সাথে 273 যোগ করে কনভার্ট করতেছি। তো ম্যাথটা ভালো করে পড়বা। ম্যাথে যদি কোথাও লেখা থাকে বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধি অথবা কি হ্রাস, কোশ্চেন হচ্ছে দুইটা। সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস যদি কনভার্সনের কথা বলে তাহলে এই পয়েন্টটা ইউজ করবো আমরা। আর এখন যদি পরীক্ষার হলে কোশ্চেন এইভাবে একটা দেই, আমি বললাম কোন একটা স্কেলে যে পয়েন্টে ছিল ওই পয়েন্ট থেকে এর তাপমাত্রা 1 বৃদ্ধি পায়নি, কত বলবো এখানে? 1 ডিগ্রি বৃদ্ধি পাইছে। এই সেম জিনিসটা যদি আমি কেলভিনে যাই, আমি কত বৃদ্ধি পাইছে? 1 কেলভিন বৃদ্ধি পাইছে। তার মানে যখন বৃদ্ধি পাওয়ার কথা বলছি বা হ্রাস পাওয়ার কথা বলছি তখন কেলভিন স্কেলের মান আর সেলসিয়াস স্কেলের মান সমান। কারণ এখানে সেলসিয়াস স্কেলে যত বৃদ্ধি পাচ্ছে, এখানে সেলসিয়াস স্কেলের যদি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, সো কেলভিন স্কেলে এটা 10 কেলভিন বৃদ্ধি পাবে। সো ওখানে ম্যাথ করার সময় এখানে আবার 10 ডিগ্রির সাথে 273 যোগ করে আমি ক্যালকুলেশন করতে যাবে না। তো কোশ্চেনটা ভালোভাবে করতে হবে আমাদেরকে। কোশ্চেন কি চাচ্ছে, যে আসলে পরিবর্তনের কথা বলতেছে না আমার হ্রাস বৃদ্ধির কথা বলতেছে। তো আমরা একটা মাথায় রাখবো, লিখে নাও এটা, যে কোথাও যদি হ্রাস আর বৃদ্ধির কথা বলা হয় তখন ওখানে বলবো কেলভিনও যা, সেলসিয়াসও তা। আর কোথাও যদি পরিবর্তনের কথা বলা হয় তখন তোমার সেলসিয়াসের সাথে 273 যোগ করবো। লেখা হয়েছে?
লিখতে পারছো? বলো। হ্যাঁ, জিরো ডিগ্রি সেলসিয়াসে, বুঝি না, আবার বলো। আচ্ছা, আমি যখন ম্যাথ করবো তোমার কোশ্চেন অ্যান্সার দেবো। এখন বসো, আপাতত এটা মাথায় রাখো, যখন ম্যাথ সলভ করবো তখন সেলসিয়াস কেলভিনের যে প্রবলেম গুলো আমি ডিসকাস করে দেবো, প্রবলেম না। আচ্ছা, এবার দেখো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। আমি প্রথমত কোশ্চেন এই জন্য নেই না, কারণ আমি জানি কি কি কোশ্চেন করবা, তো আমি পুরো লেকচারটা শেষ করে দেন তোমার কোশ্চেন থাকলে বলি। আচ্ছা, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এটা আমরা অলরেডি একবার পড়ছি। কনসেপ্টটা কি ছিল? কনসেপ্ট হচ্ছে একটা সিস্টেম থাকবে, এরকম একটা সিস্টেম থাকবে, এই সিস্টেমে আমি তাপ দিব, কি দেবো? তাপ দিব। আউটপুট আমি কি পাবো? কাজ পাবো। কোন একটা সিস্টেম থাকবে, সিস্টেমে আমি তাপ দিব, ইনপুট, এবং সিস্টেম থেকে আমি কি পাবো? কাজ পাবো। এর সাথে আরেকটা ঘটনা কি ঘটে, ওই সিস্টেমটা কাজের সাথে নিজের অভ্যন্তরীণ শক্তিকেও আবার বৃদ্ধি করে, তাই না? এইটা কাজ করতেছিল তো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে কোন একটা সিস্টেম থাকবে, এই সিস্টেমে আমি কিছু ইনপুট দিব, যে ইনপুটটা আমি বলছি তাপ, যখন সিস্টেমের ভিতরে ঢুকবে ওই তাপটা কি হবে, ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করে, এবং ওইটাকে আবার কিসে কনভার্ট করে? কাজে কনভার্ট করে। এবং লাস্ট ক্লাসে আমি ডিসকাস করছিলাম তো অভ্যন্তরীণ শক্তি আসলে কি জিনিস। প্রত্যেকটা বস্তুর মধ্যে কিছু না কিছু শক্তি নিহিত থাকে। লিখে নাও, প্রত্যেকটা বস্তুর মধ্যে কিছু না কিছু শক্তি নিহিত থাকে। প্রত্যেক বস্তুর মধ্যে কিছু না কিছু শক্তি নিহিত থাকে। এই যে শক্তিটা নিহিত থাকে, এই নিহিত শক্তিকে আমরা বলতেছি অভ্যন্তরীণ শক্তি। তাহলে আমরা চলে আসি, আমরা এখানে যে ইউনিট দিয়ে প্রকাশ করি, আমি বলবো যে আমার সিস্টেমে আমি ডিকিউ পরিমাণ তাপ দিচ্ছি। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ডি ইউ যদি হয়, তাহলে সিস্টেম আমাকে ডি ডাব্লিউ কাজ দিবে। তো এখান থেকে আমি তাপ গতিবিদ্যার প্রথম সূত্রকে এইভাবে লিখতে পারি, ডি ইউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তো এটা হচ্ছে আমার তাপ, এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি, আর এটা হচ্ছে আমার কাজ। তো কাজ না বলে কাজের পরিবর্তন বলা হয়। লিখতে পারছো? আচ্ছা, এখন যেহেতু কাজের কথা বললাম, তো কাজের ফর্মুলা এখন 19 কি শিখে আসছে বলো তো? কোশ্চেন এটা ডাব্লিউ টু এফ এস। আচ্ছা, এখন এখানে আমরা যে কাজটা কথা বলবো এটা আসলে ক্ষুদ্র কাজ। হ্যাঁ, সাপোজ ধরে নাও, তোমাকে একটু সহজভাবে বোঝাই। তোমার একটু এটা এরপর থেকে একটু কমপ্লেক্স লাগবে, কারণ তোমাদের এটা বোঝার জন্য ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেটেড একটা বেসিক কনসেপ্ট থাকা উচিত, যেটা তোমাদের নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো সাপোজ ধরে নাও এই একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই একটা পয়েন্ট আছে কিউ পয়েন্ট। সো এটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম। হ্যাঁ, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পি পয়েন্ট থেকে এই কিউ পয়েন্টে যাওয়া, পি পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাওয়া? টি পয়েন্টে যাওয়া। সো এখান থেকে এখানে যাওয়া একটা কাজ মিন করতেছি, এখান থেকে এখানে যাওয়া একটা কাজ মিন করতেছি, এখান থেকে এখানে যাওয়া কাজ মিন করতেছি। আর এখান থেকে পুরোটা কাজটাকে আমি কি বলছি? ডাব্লু বলতেছি, পুরো কাজটাকে ডাব্লু। আর এই যে সামান্য একটু কাজ, এটাকে আমি বলছি ডাব্লু ওয়ান। এই সামান্য কাজ এটা আমি কি বলছি? ডাব্লু টু। এই সামান্য কাজ এটা আমি কি বলছি? ডাব্লু থ্রি। আবার এই ডাব্লু ওয়ান কে ছোট আকারে আমরা লিখি ডি ডাব্লু, ডি ডাব্লু, ডি ডাব্লু। তাহলে এই ডি ডাব্লু, ডি ডাব্লু, ডি ডাব্লু, তিনটা ডি ডাব্লু মিলে অ্যাকচুয়ালি মোট ডাব্লুটা আমার না। একটা কনসেপ্ট আমাদের পড়া করা সামেশন, ডাব্লু, ডাব্লু ওয়ান, ডাব্লু টু, ডাব্লু থ্রি। এটাকে তোমরা দেখবা তোমরা এভাবে পড়ো, সামেশন ডাব্লু আই, আই এর মান ওয়ান থেকে থ্রি পর্যন্ত হবে। পড়ছো এটা কোনো কিছু? তো যে তিন মিনিট করতেছে, তুমি না পড়বে জানে রাখো যে এটা আমার সম্পূর্ণ কাজটাকে তিন ভাগে ভাগ করছে, ডাব্লু ওয়ান, ডাব্লু টু, ডাব্লু থ্রি। এটাকে আমি বলতেছি হলো টি ডাব্লু, টি ডাব্লু, টি ডাব্লু। কেন? কারণ প্রত্যেকটা কাজকে আমি সমান ভাগে ভাগ করছে, প্রত্যেকটার পরিমাণ কি সমান। এখন দেখো তো, আমরা জাস্ট এতটুকু নিয়ে কথা বলি।
এতটুকুর জন্য যদি আমি ফর্মুলা বসাই, কি বসাবো? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস তো আমি জানি, বল তো আমি প্রয়োগ করবো এফ, ঠিক আছে। বাট এখান থেকে এটা হচ্ছে ডি ডাব্লিউ, যার কারণে সরণটা কি হবে? ডিএস। তাহলে এখান থেকে এই যে ডিসটেন্সটা এটা ডিএস, এখান থেকে এই যে ডিসটেন্সটা ডিএস, এখান থেকে এই ডিসটেন্সটা কত? ডিএস। এগুলোকে বলা হয় ক্ষুদ্র মান। এগুলো কি বলা হয়? ক্ষুদ্র মান। এবং এখানে আমার মানের বারবার পরিবর্তন ঘটে। সো অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। যেহেতু এখানে আমি ক্ষুদ্র ক্ষুদ্র মান নিয়ে কথা বলতেছি, সো এই ফর্মুলাটাকে আমি ডি ডাব্লিউ এফ ডিএস এ কনভার্ট করে দিলাম। দেখো, মানে জিনিসটা আসলে সেমই জিনিস, জাস্ট আমি প্রত্যেকটার সাথে ডি অ্যাড করতেছি। তার মানে মিন করবা, মনে করবা যে এখানে সম্পূর্ণ যে কাজটা আছে ওই কাজের ক্ষুদ্র একটা অংশ নিয়ে আমি কথা বলতেছি। ওই কাজের কতটুকু অংশ নিয়ে কথা বলতেছি? ক্ষুদ্র একটা অংশ নিয়ে কথা বলতেছে। আচ্ছা, এখন বলতো আমাকে চাপের সাথে বলের রিলেশন, চাপের সাথে বলের রিলেশন কি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ বলা হয়। আচ্ছা, আমাকে বেসিক বলো, চাপের সাথে বলের পার্থক্য কোথায়? চাপের সাথে বলের পার্থক্য। আচ্ছা, আমি বলি। আহ এখানে সাপোজ আমি প্রেসার ক্রিয়েট করতেছি, আমি চাপ দিচ্ছি না, আমি বলতে পারি না আমি বল দিচ্ছি। আমি চাপ প্রয়োগ করতেছি আর একটা কি বলতেছি, বল প্রয়োগ করতেছি। যে ফিজিক্স জানে না তার কি মনে হবে? স্যার চাপ প্রয়োগ করতেছেন। আবার কেউ বলবো বল প্রয়োগ করতেছেন। চাপ আর বলের মধ্যে খুব একটা পার্থক্য নাই। কিভাবে আমি বলি, পি ইকুয়াল টু এফ বাই যদি এ হয়, এর মান যদি ওয়ান হয়, তাহলে পি ইকুয়াল টু কি হবে? এফ হয়ে যাবে না? তার মানে চাপ যে কথা, বল একই কথা। মানে আমি এখানে চাপ প্রয়োগ করতেছি, এখানে কি প্রয়োগ করতেছি? বল প্রয়োগ করতেছি। যখন আমি একটা বলকে চাপ বলতে যাব, বোঝো কথাটা, আমি বলকে চাপে কনভার্ট করব। বলকে কিসে কনভার্ট করব? চাপে কনভার্ট করব। বলকে যদি চাপে কনভার্ট করব তখন আমরা এখানে এসে ক্ষেত্রফল, যে আমার যে বলটা আছে এই বলটা আমার কোন ক্ষেত্রফলের মধ্যে আমি প্রয়োগ করতেছি, এই ক্ষেত্রফলটা হচ্ছে এ। সাপোজ হয় না, এখানে যদি আমি একটা হাত বসাই আমার, তো আমি বলবো কি, ধরে না এটাই, এই হাতটা যে আমি এখানে চাপ দিচ্ছে, তো এই যে ক্ষেত্রফলটা হচ্ছে এ, যে বল প্রয়োগ করছে যে এটা হচ্ছে এ। তো এই এই ক্ষেত্রফলের উপরে যে বলটা প্রয়োগ হচ্ছে, যে বলটা পাচ্ছি আমরা, ওটাকে আমরা কি বলতেছি? চাপ বলতেছি। এখন এই এটাকে যদি কনসিডার না করি তাহলে বল আর চাপের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? বোঝা গেছে বল আর চাপের কাহিনীটা? আচ্ছা, তাহলে এই ফিগারটা কি বলা যায়? দেখো, এফ ইকুয়াল টু পি এ, মানে চাপ আর ক্ষেত্রফলের গুণফল। তাহলে এখানে আমরা এফ এর মানটা বসাই যাই, পি এ ডিএস ডি ডাব্লিউ। এখন একটা বস্তু কল্পনা করি, এটা কি বলতো? ক্ষেত্রফল। আর এই যে এসটা আছে, আমরা যদি ক্ষেত্রফলকে আয়তনে কনভার্ট করতে চাই কি করব? ক্ষেত্রফল গুণ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটাই তোমার কি? আয়তন। দৈর্ঘ্য প্রস্থ মিলে যখন ক্ষেত্রফল থাকে তাহলে এখানে যদি আরেকটা এক্সট্রা একটা টার্ম নিয়ে আসতে পারি, যেটা কি মিন করবে, দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতার মধ্যে যেখানে একটা মিন করবে ওটা যদি অ্যাড করে তাহলে এটাকে কি বলতে পারবো? আয়তন বলতে পারবো। এখানে কি আছে? ক্ষেত্রফল আছে। ডিএস একটা ডিস্টেন্স না? এটাকে যদি উচ্চতা হিসেবে কাউন্ট করি তাহলে আমরা এটার পরিবর্তে ডিভি বলতে পারি। তো এখান থেকে আমরা এই চ্যাপ্টার ওয়ান এর জন্য একটা ফর্মুলা বের করলাম, কাজের ফর্মুলা, সেটা হচ্ছে ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি। যেখানে আয়তন ইকুয়াল টু কত হয় বলো তো? তাই না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। সো এই এ আর এল মানে কি হচ্ছে? এ। এখন আমাকে কি লাগবে? উচ্চতা, একটা মিটারের মান লাগবে। এই ডিস্টেন্সটা কিসে হয়? মিটার হয় না? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এস তো সরণ এবং ক্ষুদ্র সরণ। তো এই এস টা ডিএস টাকে আমি এইচ হিসেবে কল্পনা করতেছি, হিসেবে কল্পনা করতেছি এইচ। সেখান থেকে আমি এটাকে বলতেছি এটা আমার ক্ষেত্রফল, এটা আমার উচ্চতা হইলে এই অংশটা আসবে আমার আয়তন। এই অংশ কি আসবে? আয়তন। এখন এখানে আসে, এটা যে আমার বস্তুটা হয় ওই বক্সটা, এটা যে আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়, এবং এই উচ্চতাকে আমি যদি ডিএস বলি তাহলে এটা আমার পুরোটা কি হয়ে যাচ্ছে? একটা আয়তন হচ্ছে। সো আয়তনটা কম বেশি করার কারণে বা চাপ কম বেশি করার কারণে আমার কাজের পরিবর্তন হবে, তাই না? ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি লিখছি আমরা। তো এই ফর্মটা মনে রাখবে এখন থেকে।
ডি ডাব্লিউ করলে কি হবে? পি ডিভি। আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? টি কি ইকুয়াল টু টি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন এখানে ডি ডাব্লিউ মান বসায় নাও। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা আমাদের খুবই লাগবে। তার মানে এখান থেকে আমরা শিখলাম এইটা যে তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা আছে ডি কিউ ইকুয়াল টু টি কিউ প্লাস ডি ডাব্লিউ। ডি ডাব্লিউ, আর ডি ডাব্লিউ আর একটা রূপান্তর রূপ হচ্ছে পি ইন্টু ডিপি, যেখানে আমি কাজের সাথে চাপ আর আয়তনের পরিবর্তনের সম্পর্ক দেখাচ্ছি। মনে থাকবে? আচ্ছা, আমরা আরেকটা টপিক লিখে নাও, দেখো প্রক্রিয়া। শেষ করে দেবো, শেষ। এখানে আমরা চারটা প্রক্রিয়া করব। সমষ্ণ প্রক্রিয়া, দেখো সমষ্ণ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এটাকে আমরা বলি আইসোথার্মাল। এটাকে বলা হয় কনস্ট্যান্ট প্রেসার। এটাকে বলা হয় কনস্ট্যান্ট ভলিউম। আর রুদ্ধতাকে বলা হয় অ্যাডিওবেটিক। রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয়। নেক্সট ক্লাসে এই চারটা প্রক্রিয়ার উপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিভাবে কাজ করে আমরা এটা ডিসকাস করব। তোমাদের টেক্সট বই যেটা আছে, আমি যতটুকু বলছি এতটুকু টেক্সট বই থেকে পড়ে আসবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র পর্যন্ত এবং চারটা প্রক্রিয়ার নাম: সমষ্ণ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া আর ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া। ইংলিশ নামগুলো মনে রাখবা: আইসোথার্মাল প্রসেস, কনস্ট্যান্ট প্রেসার মানে সমচাপ, তাপ কনস্ট্যান্ট থাকবে বা স্থির থাকবে, সম আয়তন কনস্ট্যান্ট ভলিউম, আর ঊর্ধ্বতাপীয় যেটা বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস।